প্রিয় দর্শক এবং পাঠক, সকালের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে আছেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আফরিন আক্তার, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। মিস আফরিন, ওয়েলকাম টু আওয়ার শো. Thank you so much. Thank you for having me. Excellency Afrin, this is your first visit after the 7th January election. আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্র যে এখনো বিএনপিকে যথেষ্ট মূল্যায়ন করছে, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এর কারণটি কি? আর যুক্তরাষ্ট্র যে বিএনপিকে এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছে সেটিও বা আমরা বুঝবো কিভাবে? নিশ্চয় অনেকে জায়গা থেকে যার যে অবস্থা থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু সরাসরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 24 ফেব্রুয়ারি মার্কিন প্রতিনিধির দল এসেছিলেন, বাংলাদেশের বিশেষ বৈঠক করেছেন। বিএনপির নেতাদের সাথে তাদের একটা বৈঠক হয়েছে এবং সেখানে প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রধান প্রতিনিধি ছিলেন আফরিন আক্তার, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রিয় দর্শক এবং পাঠক, সকালের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে আছেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আফরিন আক্তার, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। মিস আফরিন, ওয়েলকাম টু আওয়ার শো. Thank you so much. Thank you for having me. Excellency Afrin, this is your first visit after the 7th January election. আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্র যে এখনো বিএনপিকে যথেষ্ট মূল্যায়ন করছে, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এর কারণটি কি? আর যুক্তরাষ্ট্র যে বিএনপিকে এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছে সেটিও বা আমরা বুঝবো কিভাবে? নিশ্চয় অনেকে জায়গা থেকে যার যে অবস্থা থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পক্ষ থেকে বা তাদের মুখ থেকে এই ধরনের কথাই বেরিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই যমুনা টেলিভিশনে যুক্তরাষ্ট্র যে এখনো বিএনপিকে যথেষ্ট মূল্যায়ন করছে, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এর কারণটি কি? আর যুক্তরাষ্ট্র যে বিএনপিকে এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছে সেটিও বা আমরা বুঝবো কিভাবে? নিশ্চয় অনেকে জায়গা থেকে যার যে অবস্থা থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পক্ষ থেকে বা তাদের মুখ থেকে এই ধরনের কথাই বেরিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই যমুনা টেলিভিশনে যে মার্কিন হাই প্রোফাইল টিম বাংলাদেশ সফর করে গেল, সেই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের ইন্টারভিউটি দেখেছেন। সেই সাক্ষাৎকারে আফরিন আক্তারের কাছে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে তারা বাংলাদেশের সরকারের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক নানান ইস্যুতে কাজ করার জন্য বা ঘনিষ্ঠ হওয়ার জন্য নানান পথ খোলা রেখেছে। সেক্ষেত্রে মার্কিন এই টিম নির্বাচনের পর প্রথম সফরে কেন বিএনপির সঙ্গে সবার আগে বৈঠকটি করলো? উত্তরে আফরিন আক্তার বলেছেন, আমরা সারা বিশ্বে বিরোধী দলের সাথে আলোচনায় বিশ্বাসী, বাংলাদেশে বিএনপিও সেক্ষেত্রে ভিন্ন কিছু নয়। অন্য দেশের বিরোধী দলকে আমরা যে চোখে দেখি, বিএনপিকে আমরা সেভাবেই বিবেচনা করি। এই যে তিনি সরাসরি বললেন, অন্য দেশের বিরোধী দলগুলোকে তারা যেভাবে দেখে, বিএনপিকে তারা সেভাবে দেখে, অর্থাৎ তাদের চোখে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। তারা কিন্তু সংসদে প্রধান বিরোধী দল বলতে যা বোঝায় সেটিকে আর মেন করছে না। সে সংসদ হোক বা সংসদের বাইরে হোক, তারা বিএনপিকেই প্রধান বিরোধী দল হিসেবে মনে করে। সে কথাটাই সরাসরি এখানে বলেছে। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা, কয়জন সদস্য নিয়ে সেখানে আছে, সেটা আমরা সবাই জানি ভালো করে। অতএব এটি আমরা যেমন জানি, বা সরকারের বক্তব্য নানান সময় কি প্রতিদিনই তো প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকেই ট্রিট করা হচ্ছে। তো সেই হিসেবে তারা তো এই বিষয়গুলো গবেষণা ভিত্তিতেই কথাবার্তাগুলো বলে এবং তারা সেই দৃষ্টিতেই দেখে। এবং বিএনপির সঙ্গে যে প্রথমেই বৈঠকটি করলো, এটা তো ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ভালো চোখে দেননি, আওয়ামী লীগ দেয়নি, এবং সেই বিষয়টি তার মুখ থেকেই বেরিয়ে এসেছে। ভালো চোখে দেয়নি বিধায় তিনি যে মন্তব্যটি করলেন, এ বিষয়ে কথা বলেছে আগে, যে লাঠির উপরে ভর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশিদের কাছে নালিশ জানাতে গিয়েছেন। তিনি তো আসলে নালিশ জানাননি বা নালিশ জানাতে চাননি, যুক্তরাষ্ট্রই প্রয়োজন মনে করেছে
বিরোধী দল হিসেবে বিএনপির সঙ্গে বৈঠক করে, তারা সেই বৈঠকটি করেছে। আর আফরিন আক্তার সোজা সাপটা যে কথাই বলেছেন, এর মধ্যে হয়তো কূটনৈতিক অনেক শব্দের মার্ক আছে। তারপর তিনি এক্সাম্পল দিয়ে বলেছেন যে অন্য দেশের তুলনা টেনে এনে, যে অন্য দেশের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে তারা যেটি বা যেমন অন্য দেশের সাথে আলোচনা করে, এক্ষেত্রে এই কথাটি বলে বিএনপি প্রসঙ্গটি এনে তারা বোঝাতে চাইছে যে এই রাষ্ট্রে তারা ব্যবসা বাণিজ্য হোক, উন্নয়ন সহযোগী হোক, অথবা গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে কাজ করতে চাইলে সেটিই হোক, অথবা শ্রম অধিকার ইস্যু, এর কোনোটি থেকেই প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকে তারা মাইনাস রাখতে চায় না। এবং এই বৈঠকের পরে মার্কিন এই হাই প্রোফাইল টিমের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে যে কথাগুলো বলা হয়েছিল পোস্টে, সেখানে তারা কিন্তু একটি কথা বলেছিল যে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে। অর্থাৎ তারা যে এখনই মানে বিএনপির সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, নির্বাচনী ইস্যুতে বিএনপিকে নানান ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছিল বা শেল্টার দেওয়ার চেষ্টা করছিল বা শক্তি যোগাচ্ছিল, যে অভিযোগগুলো সরকার দলের পক্ষ থেকে করা হয়ে থাকে বা কম বেশি আমরাও দেখেছি, তারা তো আসলে অনেকে বলেন যে নির্বাচন হয়ে গেছে, নির্বাচন অতীত, অতএব এখন সরকারই তাদের কাছে মুখ্য, বাংলাদেশ সরকার। বিষয়টি আসলে তা না। এর মানে এই নয়, আমি আবারও বলি, আগে যেমন বলেছি আবারও বলি, তারা বিএনপিকে গুরুত্ব দিচ্ছে, তারা বিএনপির সঙ্গে সম্পর্ক রাখছে, তার মানে এই নয় যে তারা বিএনপি ক্ষমতায় বসাতে যা যা দরকার তা করবে। আমি প্রায় বলি যে কথা, সে কথা এখনো বলছি, তারা আসলে তাদের স্বার্থের জন্য যাকে যখন যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যবহার করবে। সেই ক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের বাইরে বিএনপি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এ পর্যন্ত। প্রিয় দর্শক এবং পাঠক, সমকালের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে আছেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আফরিন আক্তার, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। মিস আফরিন, ওয়েলকাম টু আওয়ার শো. Thank you so much. Thank you for having me. Excellency Afrin, this is your first visit after the 7th January election. What message actually you bring for Bangladesh government? So again, thank you for having me. That's correct. I, along with colleagues from the National Security Council and the U.S. Agency for International Development, we're here in Bangladesh today meeting with a variety of stakeholders. We had several meetings with the government, but we also met with civil society, with political opposition, with labor activists. With the Bangladeshi government, our message was that we want to work on our shared priorities and interests. So we talked about building economic growth in Bangladesh, which includes improving the labor environment. We talked about ways we can support Bangladesh fight climate change, and that includes both adapting to climate change, but also mitigation measures, so how we can support renewable energy in Bangladesh. We talked about building defense and security cooperation. So Bangladesh is a global leader in peacekeeping issues. Thanks in part to U.S. assistance, we provide substantial peacekeeping assistance to Bangladesh. But we also want to work with Bangladesh in building out its maritime security and maritime domain awareness. So that was also a part of our discussion. And then finally, with the government and with other stakeholders, we talked about the importance of preserving civic space, so space for civil society to operate freely in Bangladesh. So those were the key priorities that we discussed, and those were the messages that we carried. Why Bangladesh is so important for implementing Indo-Pacific strategy? So Bangladesh is a key Indo-Pacific partner, as are many of the other countries in South Asia. We are very heartened to see Bangladesh's Indo-Pacific outlook, which we actually think aligns very closely with our Indo-Pacific strategy in a number of key ways, economic growth and development being one of them. So we see a lot of synergy there, including on climate, on other issues, and we look forward to building a region that is secure, prosperous, free, and open together with the Bangladeshi government and Bangladeshi people. You know, every relation has some challenges. At this moment, what are the challenges between Bangladesh and U.S. bilateral relation?
So I think, we have shared priorities, and what we really want to do here moving forward is focus on those shared priorities and make sure that we implement them in a way that advances Bangladesh's prosperity, security, stability, freedom, and openness. So again, we are working together on economic growth, but we have to address labor issues to really maximize the potential. We're working together on security and defense cooperation, and if we conclude a few more agreements, we can really broaden that partnership. We're working together on the Rohingya crisis, and providing support to Bangladesh to ensure that the Rohingya communities are supported here, and that and that we can continue to do so. And then we're working on building civil society and strengthening the civic space in Bangladesh, and that includes working directly with organizations here to create a democratic. মধ্যে দেখতে পেরেছেন ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দর্শন চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।